এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এখানে কিন্তু বেশ ভালো আছি। আজকে শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল 10টা। এখন তো সূর্য উঠতে এখানে বেশ দেরি হয়, আপনারা সকলেই তা জানেন। মোটামুটি সূর্যের আলো ফুটতে ফুটতে এখানে বেজে যায় সকাল 8টা মতো। 7:30টার সময় তো আমি যখন উঠি তখন দেখি ঘুটঘুটে অন্ধকার আছে। এই সপ্তাহটা জুড়ে একটা জিনিস ভালো আমি লক্ষ্য করলাম, যে এই সপ্তাহটা পুরোটাই কিন্তু ওয়েদার বেশ ঝলমলে ছিল, রোদটা উঠেছিল। অন্যান্য সময় তো এখানে শীতকাল আর বর্ষাকালটা একসাথে আসে, বেশিরভাগ দিনই রোদের দেখা পাওয়া যায় না, এবং সেক্ষেত্রে খুব ডিপ্রেসিং একটা ওয়েদার হয়ে থাকে। এই শীতকালটা এখানে বড্ড বিচ্ছিরি, এবং টানা প্রায় 3 মাস এই ওয়েদারটা চলে। তো সামনের সপ্তাহটাও দেখাচ্ছে ঠান্ডা প্রচণ্ড, প্রায় এখন মোটামুটি মাইনাসই টেম্পারেচার যাচ্ছে এই লাস্ট এক সপ্তাহ ধরে। মোটামুটি -2 থেকে -5-এ ঘোরাফেরা করছে। তবে যতই ঠান্ডা হোক বাবা, একটু রোদ না উঠলে বড় বিরক্ত লাগে। চারিদিক স্যাঁতস্যাঁত করে, রুক্ষ শুষ্ক, এমনিই তো কোনো লোকজনের দেখা মেলে না বিকেল 3:30 বেজে গেলে। তার সাথে যদি এই রোদ না ওঠে, তাহলে সকালেও লোকজনের একটা মুখ অবধি দেখতে পাওয়া যায় না, একটা পায়রা অবধি আমি এখন দেখতে পাই না এখানে এই ঠান্ডার জন্য। আগে যখন ওই আগের বাড়িতে ছিলাম, তখন সকালবেলা হলে কত পায়রা আসতো, কত পাখির ডাক শুনতে পেতাম। এখানে আসার পর আমি ঠান্ডায় কিছুই দেখতেও পাই না, শুনতেও পাই না। তো শনিবার মানেই তো হচ্ছে নিরামিষের দিন। আমার আগেও তাই ছিল, বাড়িতে বিয়ের আগে আমাদের বাপের বাড়িতে বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ হতো। তা আমিও শনিবার নিরামিষই খাই। তো শনিবার নিরামিষ মানেই তো আগে ছিল ম্যান্ডেটারি বিউলির ডাল আর আলু পোস্ত। আমার খুব পছন্দের খাবার এটা। আমি এবার যখন বাড়িতে গেছিলাম, মাকে বলেছিলাম আমি গিয়েই কিন্তু বিউলির ডাল আর আলু পোস্ত আর মাছ ভাজা খাবো। তবে মাছের গন্ধটা কি অনেক দিন পর খেয়ে খুব একটা পছন্দ হয়নি। বিউলির ডাল আর আলু পোস্ত খেয়ে কিন্তু আমি বাড়ি থেকে গেছিলাম। তো শীতকালে তো এখানে বিউলির ডাল করার কোনো প্রশ্নই ওঠে না, আরও ঠান্ডা লেগে যাবে। কিন্তু করব হচ্ছে আলু পোস্ত, আর এই শীতের কপি দিয়ে। অল্পই ছিল, শীতের কপি দিয়ে আলু পোস্তটা খেতে কিন্তু খুব ভাল লাগে। আর আজকে একটু ঝাল ঝাল করে করার ইচ্ছেও আছে। খুব বেশি ঝাল দেবো না, তবে একটু ঝাল ঝাল করে করার ইচ্ছা আছে। তবে যতই ঝাল দিই, এখানকার লঙ্কাগুলো আমি জানি না কীভাবে এরা তৈরি করে, কী ব্রিড, জঘন্য, কোনো ঝালও হয় না, গন্ধও হয় না, কিছুই হয় না, শুধু একটু সবুজ রং হয় আর কিচ্ছু হয় না। যত ঝাল লঙ্কাই কেনা হোক, বুলেট লঙ্কা কেনা হোক, কিছুই হয় না। আমি ঠিক করেছি এরপর নেক্সট বার যখন আমি ইন্ডিয়া যাব, ওখানকার ঝাল লঙ্কার একটা বীজ শুকিয়ে, লঙ্কা বীজ শুকিয়ে আমি নিয়ে এসে একটা গাছ করব, ইচ্ছা আছে। জানি না কতদূর কি হবে। তবে রান্না করতে করতে চলুন আপনাদের সাথে কিছু গল্প করা যায়। আমি যখন লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আপনাদের থেকে, যে এখানে স্কুলের কত ধরনের স্কুল হয়, কিভাবে হয়, সেসব তো দিদি বললে, কিন্তু এই স্কুলগুলোতে অ্যাডমিশনের নিয়ম কি এবং এই স্কুলে পড়তে কীরকম খরচা হয় তা বিস্তারিত জানাতে। তো রান্না করতে করতে আপনাদের আজকে সেটাই বলি, চলুন। তো লাস্ট ভিডিওতে আমি যে বলেছিলাম, বাচ্চারা প্রথমে এখানে 8 মাস বয়সে স্কুলে ভর্তি হতে পারে। 8 মাস থেকে 3 বছর তারা যে স্কুলে কাটায় সেটাকে বলে ডে কেয়ার স্কুল। আমাদের ওখানে বোধহয় ওটাকে ক্রেস বলে। তো এই ডে কেয়ারের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। তবে ডে কেয়ার কিন্তু বেশ খরচা সাপেক্ষ অন্যান্য স্কুলের তুলনায়, অন্যান্য স্টেজের যে ক্লাসের যে স্কুল থাকে সেই তুলনায়। কিন্তু সরকার থেকে একটা নির্দিষ্ট নিয়ম করা আছে যে প্রত্যেকটা ডে কেয়ারে প্রত্যেকটা বাচ্চা 15 ঘন্টা অবধি ফ্রি সার্ভিস পাবে, মানে সপ্তাহে। মানে কোনো বাবা মা যদি তার বাচ্চাকে সপ্তাহে 15 ঘন্টা কোনো ডে কেয়ারে পাঠান, সেক্ষেত্রে কিন্তু বাবা মাকে কোনো এক্সট্রা টাকা সেই ডে কেয়ারকে পেমেন্ট করতে হবে না। এরপর মানে 15 ঘন্টার বেশি যদি কোনো বাবা মা সেই ডে কেয়ারে তার বাচ্চাকে পাঠান, তাকে কিন্তু সেই পরবর্তী টাকার ঘন্টাটা হিসাবে সেই টাকাটা তাকে পেমেন্ট করতে হবে। সেসব ক্ষেত্রে এখানে আমি দেখি বাবা মারা যেটা করে, বাবারা ওয়ার্ক ফ্রম হোম করে 2 দিন, আর মায়েরাও বাড়ি থেকে অফিস করে নেয় 2 দিন, আর শনিবার রোববার তো ছুটিই থাকে। তাহলে সেক্ষেত্রে ওই সপ্তাহে 1 দিন কি সপ্তাহে বেশিরভাগ ক্ষেত্রে 2 দিন তাই তাদের বাচ্চাকে ওই ডে কেয়ারে রাখে। তাহলে সেক্ষেত্রে ওই 15 ঘন্টার মধ্যে চলেও আসে, আর কোনো বাড়তি টাকা তাদেরকে আর পেমেন্ট করতে হয় না ডে কেয়ারের জন্য। ডে কেয়ার শেষ হওয়ার বয়সের সাথে সাথে তারা উত্তীর্ণ হয় হচ্ছে নার্সারি স্কুলে, যেটার সময়সীমা 3 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত। এই নার্সারি স্কুল প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোই হয়ে থাকে। এই গভর্নমেন্ট শাসিত যে নার্সারি স্কুলগুলো আছে, সেগুলোতে ভর্তি হওয়ার জন্য কিছু নিয়মাবলী থাকে। এই গভর্নমেন্ট নার্সারি স্কুলগুলোতে পড়ার জন্য বেশ কিছু নিয়মাবলী আছে। সেই নিয়মাবলী সমস্ত বাবা মাকেই মেনে চলতে হয়।
যেমন আমাদের ওখানে একটা জিনিস হয়, সেটাকে আমরা বলি পিনকোড, সেটা অঞ্চল ভিত্তিক হয়। এখানেও সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে জিপ কোড বা পোস্ট কোড। সবার ওপরে থাকে একটা বিশাল বড় কাউন্সিল, তার আন্ডারে প্রচুর পোস্ট কোড থাকে, ছোট ছোট অঞ্চল। কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন তার বাবা মা সেই কাউন্সিলের আন্ডারে গিয়ে যে বার্থ সার্টিফিকেট বের করে, তখনই তারা রেজিস্টার হয়ে যায় সেই কাউন্সিলের আন্ডারে। বাচ্চার যখন স্কুলে ভর্তি হওয়ার বয়স শুরু হয়, তখন বাবা মাদের গিয়ে কাউন্সিলের সাথে কথা বলতে হয় যে আমার বাচ্চা এবার ডে কেয়ার থেকে নার্সারি স্কুলে যাবে, তো এই অঞ্চলে সবথেকে কাছাকাছি কোথায় স্কুল আছে তার বাড়ির অ্যাড্রেস এবং পোস্ট কোডটি দিতে হয়। তখন কাউন্সিল তার বাড়ির কাছাকাছি যে 3টে স্কুল আছে সেই 3টে স্কুলের ইনফরমেশান সে বাবা মাকে ইমেল করে পাঠিয়ে দেয়। এই নার্সারি স্কুলে তেমন কোনো পড়াশোনার বিশেষ চাপ থাকে না, একদম ছোটদের আমাদের যেরকম পড়াশোনা শেখানো হয় সেরকমই বেসিক যেটা, আর তার সাথে এখানে শেখানো হয় হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার। তারা উত্তীর্ণ হয় হচ্ছে নার্সারি স্কুল থেকে প্রাইমারি স্কুল, যেটার সময়সীমা হচ্ছে 5 বছর বয়স থেকে 11 বছর বয়স অবধি। এখানে 2 ধরনের স্কুলের অপশন আপনারা পেতে পারেন। একটা হচ্ছে গভর্নমেন্ট চালিত স্কুল, আর একটা হচ্ছে গ্রামার স্কুল। গ্রামার স্কুল মানে অনেকটা এটা বোর্ডিং স্কুলও মতনও ধরতে পারেন, তবে গ্রামার স্কুলে চান্স পাওয়াটা কিন্তু বেশ কষ্টসাধ্য। সেখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হয়। এখানে এই সেকেন্ডারি স্কুল থেকে শুরু হয়ে যায় হচ্ছে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি জোর দেওয়া। মানে একটা বাচ্চাকে স্কুল থেকে সমস্ত রকমের খেলাধুলোর সাথে এঙ্গেজ করে দেওয়া হয়। মানে সেটা দাবা খেলা বলুন কি বাস্কেটবল বলুন বা ফুটবল, ক্রিকেট, সব ধরনের খেলার সাথেই তাদেরকে যুক্ত করে দেওয়া হয়। এবং তারা স্কুল এটা নোটিস করে বা অবজার্ভ করে কোন বাচ্চা কোন খেলাটাতে বেশি ভালো ফল করতে পারছে বা রেজাল্ট করতে পারছে, কোনটাতে সে ভালো পারফর্ম করছে, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে নোটিস করে। এবং সেটা তারপর তারা বাড়ির লোককে মানে বাবা মাদেরকে জানায়, ইনফর্ম করে আপনার বাচ্চা এই ধরনের খেলাধুলোতে বেশ আগ্রহী এবং সে খুব ভালো পারফর্ম করছে, আমরা স্কুল থেকে তাকে অন্য স্টেট লেভেল পারফরমেন্সের জন্য বা ডিস্ট্রিক্ট লেভেল পারফরমেন্সের জন্য পাঠানো হবে। তো তখন বাবা মা আরও সেটাকে পলিশ করার জন্য তাকে হয়তো কোনো প্রাইভেট সেন্টারে তাকে এঙ্গেজ করে, সেই স্কিলটা যাতে আরও বেশি তাদের ডেভেলপ হয়। এই যে গ্রামার স্কুলের ব্যাপারটা বললাম, এই গ্রামার স্কুলে চান্স পাওয়ার জন্য মোটামুটি বাবা মারা তাদের প্রিপারেশন শুরু করে দেয় বাচ্চাদের 3 বছর আগে থেকে। মানে আপনার যদি বা কোনো বাবা মার যদি টার্গেট থাকে সে তার বাচ্চাকে গ্রামার স্কুলে ক্লাস 5-এ ভর্তি করবে, তার জন্য তাকে মোটামুটি প্রিপারেশন নিতে শুরু হয়ে যাবে হচ্ছে সেই বাচ্চা যখন ক্লাস 2-তে পড়ে। কারণ এই পরীক্ষা ভীষণ শক্ত হয়। এবং এখানে আমাদের ওখানে যেমন ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট বলে যে ব্যাপারটা আছে, এখানে সেটাকে বলে শায়ার। এবং প্রত্যেকটাই শায়ার ভিত্তিতে কয়েকটা নির্দিষ্ট গ্রামার স্কুল থাকে। তবে লন্ডনের ভেতরে গ্রামার স্কুলের সংখ্যাটা বেশি, কিন্তু তার কম্পিটিশনও বেশি। একমাত্র এই লন্ডনের বুকেই গ্রামার স্কুলের যে এন্ট্রি এক্সাম হয়, সেই অ্যাডমিশন এক্সামে পাশ করার পরে আপনার কিন্তু কোনো ডাইরেক্ট চান্স থাকে না আপনি যে গ্রামার স্কুল সিলেক্ট করছেন সেখানে ভর্তি করতে পারবেন বলেই। কারণ যেহেতু কম্পিটিশনটাও বেশি, সেক্ষেত্রে আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে গ্রামার স্কুল আছে তারা একটা নিজস্ব পরীক্ষা নেয়। মানে লন্ডনে থাকলে 2টো পরীক্ষা দিতে হয় গ্রামার স্কুলে ভর্তি হওয়ার জন্য, একটা মেন অ্যাডমিশন টেস্ট, একটা হচ্ছে যে গ্রামার স্কুলে ভর্তি হতে চায় সেই স্কুলের নিজস্ব একটা অ্যাডমিশন টেস্ট হয়। সেই অ্যাডমিশন টেস্ট, এই 2টো পরীক্ষা যদি কেউ পাশ করতে পারে তারপর সে গ্রামার স্কুলে তার এনলিস্টেড গ্রামার স্কুলে গিয়ে ভর্তি হতে পারে। সেকেন্ডারি স্কুলেতে বাচ্চারা মোটামুটি 11 থেকে যে 16 বছর অবধি যে সেকেন্ডারি স্কুল থাকে সমস্ত সাবজেক্টেই পড়াশোনা করে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, সায়েন্স। তবে এখানকার পড়াশোনার ধরন কিন্তু অনেকটা আলাদা আমাদের দেশের তুলনায়, অনেকখানি আলাদা। হচ্ছে সেকেন্ডারি স্কুলের স্টেজ 1, এরপর আসে হচ্ছে স্টেজ 2, যেখানে তারা এলিজিবল হয়ে যায় হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আমাদের দেশে যেটাকে বলে ওয়েস্ট বেঙ্গলে, এখানে সেটাকে বলে জিসিএসসি বা বোর্ড এক্সামের জন্য। এই সময় তারা যে সাবজেক্ট সিলেক্ট করে সেই সাবজেক্টেও পরীক্ষা দিতে পারে, অথবা পুরো যে সাবজেক্ট হয় বেসিক যে সাবজেক্টগুলো ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এছাড়াও কিছু থাকে 2টো অপশনাল সাবজেক্ট থাকে,
যেটা তারা অ্যাডিশনাল হিসেবে নিতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে নেয়, কেউ নেয় মিউজিক, কেউ নেয় ড্রামা, কেউ নেয় খেলাধুলা সংক্রান্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো সাবজেক্ট। তারপর তারা জিসিএসসি পাস করার পর তাদের কাছে দুটো অপশন খুলে যায়। এক, তারা যেতে পারে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য, প্রফেশনাল হওয়ার জন্য, অথবা তারা অ্যাকাডেমিকেই থেকে যায়, যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকের সমান যে পরীক্ষাটা এখানে হয় এ লেভেল এক্সাম, সেটার জন্য এলিজিবল হয়ে যায়। এই হলো পুরো সিস্টেমটা এদেশের। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।